আজকে আমাদের হচ্ছে ফটোশপের সেকেন্ড ক্লাস, 2 নম্বর ক্লাস। গতকালকে আমরা লেয়ার নিয়ে আলোচনা করেছি বা ফটোশপের প্রাথমিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো আজকেও আমি লেয়ার নিয়ে কিছু কথা বলবো। আমি একটা ইমেজ নিয়ে আসি, না এটা থাক, একটা ইমেজও আনি। আচ্ছা, আপনি যখন প্রথম যে ইটা নিয়ে আসবেন, ধরেন এই ইমেজটা আমি নিয়ে আসলাম, আবার হচ্ছে এই যে আমি একটা ক্যানভাস নিয়ে আসলাম, তাই না? এটা কিন্তু প্রাথমিক অবস্থায় ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে আর কি। কারণ এখানে তো আর কিছু থাকবে না, তাহলে এটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকে এবং লক অবস্থায় থাকে। আপনাকে যদি এটাকে আপনি আবার কাজ করতে চান, এটাকে এখানে রেখে এডিট করতে চান, তাহলে আপনার এই লকটা আগে আনলক করে নিতে হবে। তারপরে আপনি এটা এই আনলক করলেই দেখেন আপনি এখন লেয়ারে চলে আসছে, তাই না? এখন আপনি এটাকে এডিট করতে পারবেন। কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে এই অবস্থায় থেকে আপনি এডিট করতে পারবেন না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে এখন লক অবস্থায়। ওকে, আমি সব সময় এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আর আনলক করব না, এটাকে এভাবেই রেখে দিব। আমি কাজ করব এটার একটা কপি নিয়ে। ধরেন আমি এই ইমেজটারই আমার এডিট করতে হবে। ওকে, আমার এই ইমেজটাকে এডিট করতে হবে, তখন স্ক্রিন অফ করা, সরি সরি, আপনারা তো কেউ বলছেন না এতক্ষণ। আচ্ছা, এবার ঠিক আছে। ওকে, লিটন ভাই আছেন? হ্যাঁ আমি আছি। ওকে, তো আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা উপরেই কাজ করব না, এটাকে যে আনলক করে তারপরে কাজ করব সেটা আমরা করব না। আমরা হচ্ছে এটার একটা কপি করে তার সেই কপিটার উপরে আমরা কাজ করব, আর এটাকে আমি আনলক অবস্থা এই হাইড অবস্থায় রেখে দিব। ঠিক আছে, এখনই হাইড হবে না, কারণ এখানে তো আর আমার আর কোনো নাই। তো আমি এই একটা লেয়ারকে কপি করতে পারবো কিভাবে, সেটা নিয়ে একটু দেখেন। আমি একটা লেয়ারকে কিভাবে কপি করব, আপনি কয়েকটা উপায়ে কপি করতে পারবেন। যেমন আমি এই লেয়ারে গেলেও, আমি লেয়ারে এই নিউতে আসলে, আচ্ছা এখানে কপির অপশনটা দেখাচ্ছে না, এই যে লেয়ার ভায়া কপি। ওকে, এই লেয়ার ভায়া কপি থেকেও আপনি আপনার এটার একটা কপি করতে পারবেন, অথবা এটার যে শর্টকাট আছে কন্ট্রোল জে, আমি কন্ট্রোল জে এর মাধ্যমে আমি এই লেয়ারটার একটা কপি নিতে পারছি। এতে দেখেন আমি কন্ট্রোল জে ব্যবহার করে এটার একটা কপি নিয়েছি এই লেয়ারটার। এখন আমি এই লেয়ারটাকে হাইড করে আমি এই লেয়ারে নিয়ে কাজ করব। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা আপনি করবেন না, কারণ কি, ধরেন আমি এটার উপরে যখন কাজ করব, এটার উপর একটা আমি শেপ নিলাম বা এটিকে কিছু একটা কাজ করলাম, কাজ করার পরে আমি তখন আর কি দেখতে পারবো যে আমি আমার আগে ছিল কেমন। ধরেন এই দুইটাকে আমি একটা গ্রুপ করে ফেললাম। ওকে, গ্রুপ করে ফেলেছি। গ্রুপ করে এখন আমি আর কি আগে আমার ছিল এই রকমের, এখন হয়ে কাজ করার পরে হয়েছে এই রকমের, এটা আমি দেখতে পারি। অথবা ধরেন আমার এই কাজ করার পরে আমি এটাকে আনগ্রুপ করে ফেলি। এখন আমার মনে হলো যে না, এই কাজটা ভালো হয়নি, এটাকে আমি আবার ডিলিট করে, আমি এটাকেও ডিলিট করে আবার নতুন একটা কন্ট্রোল জে দিয়ে আবার নতুন একটাভাবে কাজ শুরু করতে পারবো। আমার মেইন যে ইমেজটা, এটার আর কোনো ক্ষতি হলো না। বুঝতে পেরেছেন? যে কারণে আমি সবসময় আর কি মেইন যে ইমেজটা থাকবে সেটা নিয়ে আসবেন, সেটাকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে যেটা লেখা থাকবে সেটার একটা কপি নিয়ে সেটাকে আমি হাইড করে রাখবো। ওকে, হাইড করে তারপরে আমি এই যে কপি নিয়েছি এই কপিটার উপরে কাজ করব। আর আমি কপি নিব কিভাবে? কন্ট্রোল জে এর মাধ্যমে, কন্ট্রোল জে, অথবা আপনি এই লেয়ারে গেলেও আমি এই নিউতে থেকে এই যে লেয়ার ভায়া কপি আছে যেটা, এটার মাধ্যমে আপনি এটা পাবেন। আচ্ছা, এখানে নাই না, আমি এই লেয়ার ভায়া কপি থেকে অথবা কন্ট্রোল জে এর মাধ্যমে আমি একটা লেয়ারকে কপি করতে পারি। এখন আসেন, এটা হচ্ছে গেল কি আমার কপি করা।
এখন আমি এটাকে যদি করতে পারি, ডুপ্লিকেট করতে চাই, আমি এই লেয়ারের একটা ডুপ্লিকেট করতে চাই। ডুপ্লিকেটটা হচ্ছে এমন, যেমন ধরেন আমার এই লেয়ারটা এই রকমেরই একটা থাকবে, অথবা আমি চাই আমার আলাদা একটা ট্যাবে, অথবা হচ্ছে আমি এইখানে একটা ডুপ্লিকেট করে নিয়ে আসব। হ্যাঁ, আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসতে পারি। কপি, এখানে যদি আপনি কপি করেন, কন্ট্রোল সি দ্বারা কপি করবেন, এখানে আপনি কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলে এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে আপনার এটা চলে আসবে। আবার আমি আমার এইটাকে ডুপ্লিকেট করে, ডুপ্লিকেট কি আমার এইটাও থাকবে আর একটা নতুন তৈরি হবে, তাই না? সেটা করেও আমি এখানে নিয়ে আসতে পারি, অথবা আমি নতুন একটা ট্যাবেও ওপেন করতে পারি। সেটা কিভাবে? রাইট বাটন ক্লিক করলে আপনি এই যে ডুপ্লিকেট লেয়ার পাবেন। ওকে, ডুপ্লিকেট লেয়ার। এই ডুপ্লিকেট লেয়ারে গেলে আমার এখানে দেখেন এক হচ্ছে কপি করে নিয়ে যাচ্ছে আর কি, এইটা কি আর কি আপনি ডুপ্লিকেট করতেছেন। এই যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের এখানে আবার আমি যদি এই আনটাইটেল অন দেই তাহলে এই পেজে চলে আসবে, আর আমি যদি এইটাকেই রাখি তাহলে এখানেই আর একটা তৈরি হবে আর কি, কপির মতো হয়ে। তো আমি যদি চাই আমার এই লেয়ারটাকে এখানে নিয়ে যেতে, তাহলে আমি এই আনটাইটেল অন দিয়ে দিব এই লেয়ারের ইসে। তো ওকে করে দেন, আপনার ঠিক এখানে চলে আসছে। আবার আমি যদি চাই এই আমার এই লেয়ারটা একটা ডুপ্লিকেট হয়ে নতুন একটা ট্যাবে ওপেন হবে, তখন আমি এই যে এখানে নিউতে ক্লিক করব। আপনি এই ট্যাবের নাম দিতে পারেন, যেমন আমি বার্স লিখে ট্যাবের নামটা দিলাম, ওকে দেন। আপনি দেখেন বার্স নামে আপনার এই লেয়ারটা এখানে চলে আসছে। এটাকে বলে ডুপ্লিকেট লেয়ার। ওকে, আপনার লেয়ারটাকে আপনি ডুপ্লিকেট করলেন, এখানেও এটা রইলো, আবার একটা কপি হয়ে ডুপ্লিকেট হয়ে সে অন্য একটা ট্যাবে অথবা নতুন একটা ট্যাবে ওপেন হলো। এটাকে বলে হচ্ছে ডুপ্লিকেট। আর লেয়ার ভায়া কপি যেটা, সেটা হচ্ছে কন্ট্রোল জে আর কি, এখানেই আমি একটা কপি করব। আচ্ছা, এখন ধরেন আমি আর একটা শেপ নিচ্ছি, আমি একটা শেপ নিলাম, ওকে, একটা আমি শেপ নিয়েছি। এখন আমার যেটা সিলেক্টেড থাকবে, যেটা আপনার সিলেক্টেড থাকবে সেটারই তো কপি হবে, তাই না? এখন আমি বাহির থেকে নতুন একটা কিছু যদি, আচ্ছা এখানেই ধরেন আমি এটাকে একটু ছোট করি, ওকে, এটাকে একটু ছোট করলাম। এইটাকে আমি কপি করে, এই শেপটাকে কপি করে আমি এই লেয়ার বলতে পারেন অথবা শেপও বলতে পারি। আচ্ছা, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসব, এখানে কপি করলাম, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম। এখন আমি যদি এখানে নিয়ে আসি তাহলে আমার কোথায় আসলে পেস্ট হবে? যদি আমার কোনো কিছু এখানে সিলেক্ট না থাকে তাহলে সবার উপরে পেস্ট হবে, অথবা আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করি, সেই লেয়ারের উপরে যে লেয়ার সিলেক্টেড থাকবে তার উপরে পেস্ট হবে। দেখেন আমার এই লেয়ারের উপরে পেস্ট হয়েছে। আর আমার যদি কোনোটা সিলেক্টেড না থাকে কন্ট্রোল ভি দ্বারা, তাহলে সবার উপরে সে পেস্ট হবে। বুঝতে পেরেছেন? আপনি যদি চান যে আমি একটা কপি করে এনে আমার এই লেয়ারের উপরে আমি রাখতে চাই, তাহলে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করে যে লেয়ারের উপরে রাখতে চাইবেন সেই লেয়ারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপরে কন্ট্রোল ভি প্রেস করবেন, পেস্ট করবো আর কি। আপনারা না বুঝলে আমাকে বলবেন। এটুকু বুঝতে পেরেছি আমরা, কপি করা, ডুপ্লিকেট করা। এখন বলতে পারেন যে স্যার আমি তো এখানে আমি এই যে ধরেন এই লেয়ারটাকে আমি এই পাখিটাকে আমি এটাকে দিই, এই লেয়ার ডিলিট হচ্ছে, আপনি রাইট বাটন ক্লিক করলেও ডিলিট পাবেন, এই যে ডিলিট লেয়ার, অথবা আপনি এই যে আমাদের কিবোর্ডে ডিলিট বাটন আছে, এই ডিলিট বাটন প্রেস করলেও এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি বলতে পারেন যে আমি এটাকে তো কন্ট্রোল সি দ্বারা কপি করে কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করলেই আমার হয়ে গেল, তাই না? কন্ট্রোল ভি দ্বারা আমি এখানে পেস্ট করলে আমার আর কি এই লেয়ারটা এখানে চলে আসলো। তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসার কারণ কি, বা কেন নিয়ে আসব, এরকমের একটা প্রশ্ন জাগতে পারে আমাদের। আমি আমার এই জন্য ক্যানভাসটা একটু বোঝানোর জন্য ক্যানভাসটা একটু বড় করে নিচ্ছি। ধরেন আমার এটা উইথ আছে 14, উইথ আমি নেই 16,
আর হাইটটা নেই 10। ওকে, 10 নিয়ে আমি ওকে করে দিই। এখন দেখেন আপনি যখন এটাকে কপি করে, আর আমার ইমেজটা আমি ইমেজটাকে ছোট করে রাখি, ইমেজটাকে ছোট করে এখানে রাখছি। এখন দেখেন আপনি এই ইমেজটাকে কন্ট্রোল সি দ্বারা যখন কপি করে এখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করতেছেন, সে কোথায় হচ্ছে? মাঝে পেস্ট হচ্ছে, তাই না? এখন আপনি যদি চান যে এই ইমেজটা যেখানে আছে, এই লেয়ারটা যেখানে আছে আমার এখানে ঠিক এই জায়গাটাই পেস্ট হবে, সে এই জায়গা জুড়েই আমার এখানে পেস্ট হবে, তাহলে আপনি ডুপ্লিকেট করতে পারেন। আপনি যদি এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট লেয়ার, আমি হচ্ছে এই যে আনটাইটেল দিচ্ছি, ওকে দিচ্ছি, দেখেন আমার এখানে ঠিক এইখানেই কিন্তু পেস্ট হয়েছে, আমার কিন্তু আর মিডলে পেস্ট হয়নি, ডুপ্লিকেট হয়নি। দেখেন আমি আবার দেখাচ্ছি, আমি এটা আমার আছে কোথায়? এই কর্নারে, তাই না? আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে এই যে আনটাইটেল অন দিচ্ছি, ওকে দিই, দেখেন আমার ঠিক এই জায়গাতেই ডুপ্লিকেট হয়েছে। কিন্তু আর আমি যদি কপি পেস্ট করি তাহলে কিন্তু মিডলে চলে আসতো, তাই না? তো বিষয় এটা আমার মনে হয় আপনাদের অনেক যারা হচ্ছে একটু মোটামুটি জানলেও এইটা সবারই জানা থাকে না, কেন আমি ডুপ্লিকেট করলে এই যে ফায়দাটা হয়। যাই হোক, এটা গেল হচ্ছে কপি পেস্টের বিষয়টা, বা আমি কিভাবে একটা লেয়ারকে কপি করব। ওকে, এটুক তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা হচ্ছে, এরপরে আপনাদেরকে আমি হিস্টোরিটা একটু দেখাই। ওকে, হিস্টোরিটা একটু দেখাই। হিস্টোরিটা হচ্ছে, হ্যাঁ, হিস্টোরি হচ্ছে আমি এই যে কন্ট্রোল জেড দেই, যেমন কন্ট্রোল জেডের মাধ্যমে কি পাই আমরা? আনডু, তাই না? আমার পিছনে যে কাজটা আমি করেছি সেখানে আমি ব্যাক যেতে পারি, তাই তো? আমি যদি এটাকে কন্ট্রোল জেড দিই তাহলে এই যে আমি যেটা কাজটা আমি পিছনে করে আসছিলাম সেই কাজটা আমি পিছনে ব্যাকে যাচ্ছি, তাই না? বারবার পিছনে যাচ্ছি। আর আমি যদি এটা হচ্ছে কন্ট্রোল জেড, আর আমি যদি শিফট কন্ট্রোল জেড দিই তাহলে আমি কিসে যাচ্ছি? রিডুতে যাচ্ছি, আমি সামনেতে যাচ্ছি, তাই না? আমি এই যে সামনে যাচ্ছি। এই যে আনডু রিডু, এটা তো আমরা বুঝি নাকি? কেউ না অন্দিতাতে বুঝতে পেরেছেন এই যে কন্ট্রোল জেড বা শিফট কন্ট্রোল জেডের কাজ? আচ্ছা, এটা আসলে কেন হচ্ছে, কিভাবে আসতেছে? আমি কিভাবে যেটা আমি কেটে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, সেটা আবার নিয়ে আসতে পারলাম? অথবা আবার আমি যেটা ধরেন পিছনে চলে গেলাম, আবার আমি সামনে চলে আসতেছি। এই যে সামনে পিছনে যাওয়া আসা, এটা কেন হচ্ছে? এটা তো যেহেতু আমি যেতে পারছি আবার আসতে পারতেছি, সেহেতু এটা কোথাও না কোথাও সেভ হয়ে থাকতেছে। যদি সেভ হয়ে না থাকে তাহলে তো আর আমি ব্যাক পেতে পারি না, তাই না? তো এই যে সেভ হয়ে কোথায় সেভ হয়? আমরা জানি আমাদের যে র্যাম আছে, এই র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না? এটা হচ্ছে না সরি, রিড অনলি, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা হচ্ছে আমার আর কি স্বল্প সময়ের জন্য সে সেভ করে রাখে অস্থায়ী মেমোরি হিসেবে। তো এই যে হিস্টোরি, আমি যে ফটোশপে বলেন অথবা ইলাস্ট্রেটরেও এই রকমের আছে, তো এই ফটোশপ ইলাস্ট্রেটরের আলাদা হিস্টোরি আছে। হিস্টোরি, সে এই কাজগুলো হিস্টোরিতে জমা থাকে। যখন আমি কন্ট্রোল জেড দিই তখন এই হিস্টোরিতে জমা থাকার ফলে এই কন্ট্রোল জেটের মাধ্যমে আমি পিছনে যেতে পারি, আবার শিফট কন্ট্রোল জেটের মাধ্যমে সামনে আসতে পারি। এটা হচ্ছে হিস্টোরির মাধ্যমে। তো হিস্টোরি আবার মূলত ওই র্যাম থেকেই জায়গাটা নিয়ে থাকে। তো আপনার এই হিস্টোরিতে যদি বেশি কাজ জমা হয়, ধরেন আপনি অনেকগুলো ডিজাইন করতেছেন, এই সব ডিজাইনগুলো কি হিস্টোরিতে জমা হয়ে থাকতেছে, তাই না? অনেক বেশি যদি হিস্টোরিতে আপনার কাজ জমা হয়ে থাকে, হিস্টোরি যদি আবার আপনার র্যামের উপরে প্রভাব ফেলে, তখন আপনার সফটওয়্যার স্লো কাজ করে, তখন আপনার কম্পিউটারই স্লো হয়ে যায়। কারণ আমাদের কম্পিউটারটা ফার্স্ট রাখি হচ্ছে মেমোরি, র্যাম। তো র্যামের উপরে যখন প্রেশার পড়ে তখন কিন্তু সফটওয়্যারটা বা পিসি স্লো হয়ে যায়। তো আমি এটা এই হিস্টোরিটাকে একটু কাস্টমাইজ করা দরকার।
অনেকে আছে যে আমার অনেকগুলো কাজ আপনি কন্ট্রোল জেড দ্বারা ধরেন 100 500 1000-এ চলে যেতে পারবেন পিছনে, স্টেপ স্টেপ কিন্তু স্টেপ পিছনে যেতে পারবেন। আবার অনেকে দেখবেন 2-3টা স্টেপ পিছনে গেলে আর যায় না, এর কারণ কি সেটা একটু আমরা দেখব এখন। আমার এই যে উইন্ডোর ভিতরে একটা অপশন আছে হিস্টোরি। আচ্ছা আমরা কি এটা এই হিস্টোরির ব্যাপারটা জানি? তাহলে আর আমি এটা আলোচনা করব না যদি আপনারা জানেন। আপনাদের জানা আছে? না স্যার জানা নেই। আচ্ছা তাহলে আমি এটা আলোচনা করি। এই যে আমি উইন্ডোর ভিতরে হিস্টোরি পাবো, এই যে হিস্টোরি। এখন দেখেন আমি যত কাজ করেছি সব হিস্টোরিতে জমা আছে, দেখেছেন? আমি এই যে প্রথমে ওপেন করলাম, তারপর লেয়ার ভায়া কপি নিয়েছি, লেয়ার ভিজিবিলিটি করেছি, রেক্টেঙ্গেল নিয়েছি, গ্রুপ করেছি, লেয়ার ভিজিবিলিটি করেছি, আনগ্রুপ করেছি, ডিলিট করেছি, সব কিন্তু আমার এই হিস্টোরিতে জমা আছে। এখন আমি কন্ট্রোল জেড-এর মাধ্যমে দেখেন কন্ট্রোল জেড দিব আর একটা করে এই যে পিছনে চলে যাচ্ছে, দেখছেন? সে পিছনে পিছনে দেখাচ্ছে, একদম আমার শুরুতে নিয়ে যাচ্ছে। এখন আবার আমি শিফট কন্ট্রোল জেড দিই, দেখেন একটা করে সে ভিজুয়ালাইজ হচ্ছে, সামনে আসতেছে আর কি। কন্ট্রোল জেড-এর মাধ্যমে আমি পিছনে গেছি, আবার শিফট কন্ট্রোল জেড-এর মাধ্যমে সে সামনে আসছে। এই হিস্টোরির মাধ্যমে মূলত আপনার সামনে পিছনে আসে যায়। বুঝতে পেরেছি? আচ্ছা তো এখানে আরও কিছু কথা আছে। আমরা তাহলে আজান যেহেতু দিচ্ছে নামাজের বিরতিতে যাই। 15 মিনিট নামাজের বিরতি নিব। 15 মিনিটে হবে না? হবে স্যার। আচ্ছা 15 মিনিট নামাজের বিরতিতে যাই, তারপরে এসে আবার আমি ক্লাস শুরু করব, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 5:23, আমরা 5:40-এ চলে আসব। 5:40 থেকে ক্লাস শুরু করব। আলামিন ভাই, মোজাম্মেল ভাই, আপনাদের সমস্যা নাই তো? নেটের সমস্যা। ওকে, আপনারা আছেন? জি স্যার। ওকে, তো যেখানে আমি ছিলাম যে এই যে হিস্টোরিতে সব আমাদের জমা থাকে আসলে। তো এই হিস্টোরি যদি ভারী হয়ে যায়, ধরেন এখন আমি কাজ করতে করতে আমার এখানে কয়টা আছে, হয়তো 15টা স্টেপ আছে, তাই না? এরকমের হতে হতে যদি আমার 200 300 500 স্টেপ হয়ে যায়, তখন কিন্তু আমার মেমোরিতে র্যামে ইফেক্ট পড়ে, ঠিক আছে? তো আমি এই হিস্টোরিতে বেশি একটা রাখবো না, রেকর্ড করে বা সেভ করে রাখবো না। এটা কিন্তু অটো সেভ হয়, বা আবার হচ্ছে আপনি কেটে দিলে অটো চলে যাবে, কিন্তু আমি কাজ করার সময় কিন্তু আবার স্লো হয়ে যেতে পারে যদি বেশি স্টেপ হয়ে যায়। তো যে জন্য আমরা এই যে এডিটে যাব, এডিট থেকে প্রিফারেন্সে যাব, প্রিফারেন্স থেকে আমার এখানে হিস্টোরি লক নামে একটা অপশন আছে, হিস্টোরি লক না, আমার হচ্ছে পারফরমেন্সে যাব। এই পারফরমেন্স আপনারা আমার দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখা যায়? জি দেখুন। আচ্ছা এই হিস্টোরিতে আমার এই যে হিস্টোরি স্ট্যাটাস, এখানে আমি 47 রেখেছি, এখানে আপনারা 50 রাখতে পারেন। দেখেন আমি কখনোই তো আর 50 স্টেপ ব্যাকে যেতে পারবো না, যাবো না, তাই না? 50 স্টেপ ব্যাকে যাওয়া যায়? সেটা অনেক। আমি কাজ করতে করতে আমার ভুল হলে হয়তো আমি 2-1 5টা 10টা স্টেপ পিছনে যেতে পারি, কিন্তু তাই বলে 50 স্টেপ তো আর যেতে পারবো না। তো আপনারা এখনই সবাই একটু চেক করে দেখবেন যে কার কত আছে হিস্টোরি স্ট্যাটাসে। এখানে দেখেন আমার টোটাল র্যাম আছে 3600 এমবি আর কি, 4 জিবির মতো। আর সেখান থেকে আমার ফটোশপ ইউজ করতেছে 2398। তো আমার এই হিস্টোরি যত বেশি থাকবে তখন এর উপরে সে প্রেশার পড়ে যাবে র্যামে।
এখানে অনেকের দেখবেন 100 আছে, আবার অনেকের হয়তো 500 1000ও থাকে, কিন্তু এত রাখা ঠিক না। আমি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিব। অর্থাৎ আমার এখানে 50টার বেশি সে সেভ রাখবে না, 50টার বেশি সে সেভ রাখবে না। একটু লাইনে থাকেন ভাই, সবাই একটু চেক করে দেখেন। হ্যাঁ, এই এডিটে যাব, প্রিফারেন্সে, এখানে আমার পারফরমেন্স, এই পারফরমেন্সের ভিতরে আপনি এই হিস্টোরি লকটা পাবেন। আপনারা সবাই একটু চেক করে দেখেন। দেখেছেন সবাই? জি স্যার, দেখেছি। আচ্ছা, কারো কি এমন কোনো সমস্যা হয়েছে? আমার তো হয়নি স্যার। আচ্ছা, আপনার 50টা আছে তাই না? আচ্ছা, ঠিক আছে। এখানে বেশি রাখা আসলে শুধুই নিজের পিসের উপরে প্রেশার দেওয়া, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই। তো এইটা আপনারা একটু চেক করে দেখবেন যেন আমাদের বেশি না হয়। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আমি আরেকটা ঈদ দেখাই একটু ভাই।
আমরা নেভিগেটরটা একটু দেখি। বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন আমরা কাজ করব, ওকে, এই বিষয়গুলো আমি বলছি কেন, এই বিষয়গুলো আসলে সমস্যা তৈরি করে এবং এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার, যে যদি আপনি ফটোশপে কাজ করেন বা এডি করেন। আমরা করি কি, যখন রিটাচ করি অথবা কোনো একটা কাজ করি তখন জুম করে কাজ করি, তাই না? জুম করতে 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 তারপরে কাজ করি। কিন্তু না, একটা ইমেজকে আপনি হাইস্ট গেলে 100% আপনি জুম করতে পারবেন। হ্যাঁ, এই ইমেজটা কিন্তু অনেক ভারী, যে কারণে আপনি এটাকে জুম করলে আমার কিছু হচ্ছে না। কিন্তু আপনি একটা ইমেজকে হাইস্ট গেলে 100% জুম করে কাজ করবেন। আর কি, কোন কাজ? রিটাচের কাজটা। এখন আপনি যখন আবার ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভের বা কোনো একটা সিলেকশনের কাজ করবেন, তখন আপনি আবার ঝুম যত করে নিয়ে কাজ করতে পারেন সেটা ভালো। কিন্তু যখন আপনি রিটাচ করবেন তখন আপনাকে 100%-এর বেশি, আমি এই যে এখানে দেখব 100%-এর বেশি যেন আমার এটা না হয়, ঝুম না হয়। সেজন্য আবার 100% আপনি ঝুম হলেও আপনি এখানে নেভিগেটরের মাধ্যমে, এই যে উইন্ডোর ভিতরে আমি নেভিগেটর পাবো, এই নেভিগেটরের মাধ্যমে আপনি আর কি অরিজিনাল সাইজটা আর কি, ধরেন আমি এই 100% জুম করে কাজ করতেছি, এতে আমার অরিজিনালি কিভাবে দেখা যাবে, সেজন্য আপনাকে হচ্ছে এই নেভিগেটরটা আপনি অন রাখতে পারেন। এই যে নেভিগেটরটা এখানে আমাকে আর কি সে এটা স্বাভাবিক অবস্থায় থাকলে কিভাবে দেখা যাবে সেটা বোঝায়। বুঝতে পেরেছেন? এই নেভিগেটরটা আমরা রাখতে পারি এখানে, কারণ এখানে তো আর তেমন আমার এই প্লেট নিয়ে এসে আমার তেমন একটা কাজ নাই। আমার ক্যারেক্টারের তো আর কাজ একটা থাকে না ইসে ফটোশপে, তাই না? আবার কালারেরও ওই রকমের একটা কাজ থাকে না। আপনি কালারটা তো দরকার হয়, কিন্তু আমি এই নেভিগেটরটা আপনি এইখানে রেখে দিতে পারেন, এখানে নেভিগেটরটা রেখে দিতে পারলেন। তো আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো হচ্ছে সিলেকশন, কারণ আমি ফটোশপে ইলাস্ট্রেটরে যেমন সিলেক্ট ছাড়া কোনো কাজ করতে পারেননি, ফটোশপে সিলেকশনটা আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এখানে আমার সিলেকশন দরকার হয়। তো সিলেকশনটা দরকার কিভাবে আমরা করতে পারি সেই ইস্যুটা একটু দেখি। আমার এই মুভ টুলের পাশেই যে টুলগুলো দেখছেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপরে হচ্ছে লেসো টুল, এর ভিতরে আরও অনেক টুল আছে, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল। এই তিনটা টুলকে বলা হয় সিলেকশন টুল। এই তিনটা টুলকে কি বলা হয়? সিলেকশন টুল বলা হয়। আমি এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে, আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের ভিতরে আপনি আরও অনেকগুলো টুল পাবেন, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, আর এই সিঙ্গেল র মার্কিউ, সিঙ্গেল কলাম মার্কিউ, এগুলোর দরকার হয় না। কিন্তু এই দুইটাই আমার একটু দেখাবো, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এটা কি? আমরা রেক্টেঙ্গুলার শেপ দেখেছি, তাই না? রেক্টেঙ্গুলার শেপ দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা কি আসলে। লিটন ভাই কিছু বলবেন? আপনার এখান থেকে মাঝে মাঝে আওয়াজ আসে আর কি। তো এই রেক্টেঙ্গুলার জিনিসটা কি আমরা জানি। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ হচ্ছে, আপনার যদি কোনো একটা কিছুকে রেক্টেঙ্গুলার আকারে সিলেক্ট করতে হয়, সিলেকশন করতে হয়, তাহলে আপনি এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আমি যদি এই পাখিটাকে একটা রেক্টেঙ্গুলার আকারে সিলেকশন করতে চাই, এই যে এইভাবে ড্রাগ করব, ওকে, এই যে ড্রাগ করার পরে আমার এই যে এটা কি সিলেকশন বলেছিলাম গতকালকে, তো এই আমার রেক্টেঙ্গুলার আকারে সিলেকশন হয়েছে, তাই না? আমার যদি এরকমের কখনো রেক্টেঙ্গুলার আকারে সিলেকশন দরকার হয়, তখন আমি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ব্যবহার করব। বুঝতে পেরেছেন? রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা ব্যবহার করব কখন? যখন আমার হচ্ছে এই রেক্টেঙ্গুলার আকারে কোনো সিলেকশনের দরকার হবে। এখন এই সিলেকশন করে কি কাজ করতে পারি সেটা আমরা দেখব। এই যে সিলেকশনের কথা আমি বললাম, সিলেকশনের দ্বারা আপনি তিনটা কাজ করতে পারবেন। সিলেকশন দ্বারা আপনি তিনটা কাজ করতে পারবেন সিলেকশনের মাধ্যমে। কি কি কাজ করতে পারবো? এক হচ্ছে আপনি সিলেকশনের দ্বারা আপনি ওটার একটা কপি করতে পারবেন। যেমন ধরুন আমি যদি এই যে যতটুক জায়গা সিলেকশন করলাম, এই জায়গাটুক আমি একটা শুধু এইটুকরে আমি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারবো। শুধু এইটুক আমার যদি মনে হয় যে আমার এতগুলো দরকার নাই, শুধু এই যতটুকু আমি জায়গা সিলেক্ট করলাম এইটুক আমি এখান থেকে কপি করে নিয়ে যাব, সেটা আপনি পারবেন।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমি এই জায়গাটুক যতটুকু আমার সিলেকশন করা এই জায়গাটুকু আমি ডিলিট করে দিতে পারবো, এই জায়গাটুকু আমি ডিলিট করে দিতে পারবো। থার্ড যে এটা হচ্ছে দ্বিতীয় কাজ। তৃতীয় যে কাজটা আপনি করতে পারবেন তৃতীয় যে কাজটা করতে পারবেন, আপনি এই শুধু এতটুক জায়গাকে যদি আপনি কালার করতে চান, এইটুক জায়গাকে আপনি কালার করতে পারবেন। ওকে, আপনি যদি চান শুধু কালার না, আপনি যে কোনো টুলস ব্যবহার করবেন, শুধু এই সিলেকশন যতটুকু না এইটুকের ভিতরে কাজ করবে, সিলেকশনের বাইরে কাজ করবে না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ই করছি। ধরেন এইটুকু আমার সিলেক্টেড। ওকে, আমি এই যে ব্রাশ টুল দ্বারা যদি ব্রাশ টুলটা একটু বড় ব্রাশ টুল দ্বারা আমি পেইন্ট করব আর কি। আমার এই ফ্রন্টে যে কালারটা থাকবে সেইটাই হচ্ছে ব্রাশ টুল সেই কালারটা করে। আমি দেখেন এখানে কালার করতে পারছি, কিন্তু এখানে আর কালার করতে পারছি না। দেখছেন, এখানে আর কালার করতে পারছি না। আমি এর ভিতরে কালার করতে পারছি, কিন্তু এই বাইরে পারছি না, কারণ এই সিলেকশন টুলের ভিতরে এখন আমাকে কাজ করতে হবে যা করার। তাহলে আমি সিলেকশন টুল দ্বারা এই তিনটা কাজ করতে পারি। বুঝতে পেরেছেন? এটা আপনি যে কোনো যে টুল দ্বারাই সিলেকশন করেন না কেন, আপনি এই রেক্টেঙ্গল দিয়ে করেন আর পেন টুল দ্বারা সিলেকশন করেন, এটা হচ্ছে সিলেকশন টুলের ধর্ম আর কি। আপনি এই সিলেকশন কোনো একটা ইমেজকে বা যে কোনো জিনিসকে আপনি যদি সিলেকশন করেন, সেই সিলেকশনটাকে এই তিনটা কাজ করতে পারবেন। এক হচ্ছে আমি ওইটার একটা কপি করতে পারবো, সেকেন্ড হচ্ছে আমি ওইটাকে ডিলিট করে দিতে পারবো সিলেকশনটুক যতটুকু আমি সিলেকশন করেছি। থার্ড হচ্ছে আমি ওই সিলেকশনটুকুর ভিতরে আমি আমার কাজগুলো করতে পারবো যে কোনো টুল ব্যবহার করে। এর বাইরে আর ওই টুলগুলো ব্যবহার করা যাবে না, আর কি কাজ করবে না। ক্লিয়ার হয়েছি আমরা এইটুক? আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে যে আমি এই যে সিলেকশনটা করলাম, আমি দেখেন আপনি এই যে সিলেকশনটা করলেন, আপনি এই সিলেকশনটাকে আবার ডিসিলেক্ট করবেন কিভাবে? এই সিলেকশনটাকে আবার আমি কিন্তু কোনো টুলের মাধ্যমে এটাকে ডিসিলেক্ট করতে পারছি না। ওকে, আমি কোনো টুলের মাধ্যমে এটাকে ডিসিলেক্ট করতে পারবো না। আপনি এসকেপ প্রেস করলে ডিসিলেক্ট হবে না। আপনি তখন হচ্ছে এই শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি, অর্থাৎ ডিসিলেক্ট। কন্ট্রোল ডি যদি মনে না থাকে, এই যে সিলেক্টের এখানে আপনি এই যে ডিসিলেক্টটা পাবেন, ডিসিলেক্ট কন্ট্রোল ডি এর মাধ্যমে আপনি ডিসিলেক্ট করতে পারেন। কন্ট্রোল ডি প্রেস করেন, এইটা চলে যাবে। ওকে, তাহলে কন্ট্রোল ডি এর মাধ্যমে আমি সিলেক্টটা করতে পারবো। এখন এখানে আরেকটা অপশন আছে, দেখেন এই সিলেক্টের এখানে ইনভার্স নামে একটা অপশন আছে। সেইটা কি? যেমন ধরুন আপনি এই আমি বলেছি যতটুকু জায়গা আমি এইভাবে ড্র্যাগ করব ততটুকু জায়গা আমার সিলেক্টেড, আর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিসিলেক্ট, তাই না? এখন আমি যদি চাই যে আমার যে জায়গাটুকু আমি সিলেক্ট করেছি এইটুক আমার সিলেকশন থাকবে না, এইটুক জায়গা আমার ডিসিলেকশন থাকবে, ডিসিলেক্ট অবস্থায় থাকবে, আর বাইরে যেটা আছে আমার এই লেয়ারের সেটা আমার সিলেক্টেড থাকবে বা সেটা আমার সিলেকশন হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা তো এই সিলেকশনের ভিতরের জায়গাগুলো নিয়ে বললাম। এখন আমার যদি মনে হয় যে আমি এখন এই যে যতটুকু জায়গা আমি রেক্টেঙ্গুলার দ্বারা করলাম, সিলেকশন করলাম, এখন আমি এই যে আমার যে যতটুকু আমি সিলেকশন করেছি এইটুক বাদে এইটুক আমার এখন ডিসিলেক্ট থাকবে। এখন আছে সিলেক্টেড, এইটুক জায়গা সিলেকশন আছে। আমি যদি কপি করি, দেখেন আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে এর মাধ্যমে কপি করতে পারি। আমি জানি কন্ট্রোল জে নিচ্ছি, দেখেন আমার এই যে এইটুক জায়গায় যতটুকু আমি রেক্টেঙ্গুলার দ্বারা সিলেকশন করেছিলাম ততটুক জায়গায় আমার কপি হয়ে আসছে, আমার কিন্তু এই বাইরে আর আসেনি। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজের উদাহরণ দেখালাম। আবার সেকেন্ড যেটা আমি বলেছি ডিলিট করতে পারবেন এইটুক, আপনি ডিলিট প্রেস করেন,
দেখেন এইটুকু আমার ডিলিট হয়ে যাচ্ছে। আমার এটা তো আমি এটার একটা কপি করে নিলে ভালো হইতো। যে বললাম না একটা কপি করে নিতে হবে সবসময়, আমি এটা ক্যান্সেল করি, তা হবে না। আমি এটা একটা কপি করি। আচ্ছা, এই যে দেখেন আমি এইটুক জায়গা সিলেক্ট করলাম, তো আমি ডিলিট প্রেস করলে আমার এইটুক জায়গা কি ডিলিট হয়ে যাচ্ছে, সেকেন্ড কাজ। আর থার্ড কাজটা তো আমি ওই যে ব্রাশ টুলটা দ্বারা দেখালাম। এখন আমি যেটা ইনভার্স দেখাচ্ছি, ইনভার্সটা কি উল্টো আর কি। এখন আমি এই যে রেক্টিকুলার দ্বারা যতটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, আমি যদি এটাকে ইনভার্স করে দেই তাহলে এই যতটুকু আমি এখন সিলেক্টেড আছে এইটুকু আমার ডিসিলেক্ট অবস্থায় থাকবে, আর বাইরে যেটুকু আছে ডিসিলেক্ট অবস্থায় এখন সেটা তখন সিলেক্ট অবস্থায় হয়ে যাবে। আমি এই সিলেক্টে যে দেখেন ইনভার্স নামে একটা অপশন পাবেন, অথবা শিফট কন্ট্রোল আই ক্লিক করলাম, আমার বাইরে আর একটা সিলেকশন চলে আসছে, তাই না? এখন দেখেন আমি যদি কন্ট্রোল জে দেই তাহলে আমার এই ভিতরে যতটুকু আছে এইটুকু আমি পাইনি, আর বাকি যেটুকু আছে সেইটুকু কিন্তু আমার কপি হয়ে আসছে, দেখছেন? আবার আমি যখন ডিলিট করব তখন আমার বাহিরের টুক ডিলিট হয়ে যাবে, এইটুক ডিলিট হবে না, কারণ এইটুকু এখন ডিসিলেক্ট। আবার আমি যখন ব্রাশ টুল দ্বারা করব, এখানে আর আমি পেইন্ট করতে পারবো না, এই বাহিরে পারবো, কারণ আমার এখন এই বাহিরের টুক সিলেকশন অবস্থায় আছে। আচ্ছা, আমরা এইটুক বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ইনভার্সের বিষয়টা তো বুঝতে পেরেছেন। তাহলে আমি কি শিখলাম? একটা হচ্ছে ডিসিলেক্ট করা, সিলেকশন টুলের মাধ্যমে আমি কি কি কাজ করতে পারি সেইটা, আর হচ্ছে আমি ইনভার্স কিভাবে করব বা ইনভার্সের কাজটা কিভাবে করে সেটা দেখালাম। এখন আসুন আমি এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলের দ্বারা আমি কিছু কাজ দেখাই, সিলেকশন কিভাবে করব সেটা একটু দেখাই। তো ফার্স্টে আমি দেখালাম যে আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুলের মাধ্যমে আমি রেক্টেঙ্গুলার আকারে সিলেকশনটা করতে পারি, রেক্টেঙ্গুলার আকারে সিলেকশনটা করতে পারি। এখন এখানে এটা আমি সহজভাবে বললাম বা আপনারাও বুঝলেন। এখানে আমার এই যে অপশন প্যানেলে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এটা এটা হচ্ছে আমার এখন অপশন প্যানেল। অপশন প্যানেলে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে কিছু অপশন আছে, এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে প্রথমে আছে হচ্ছে নিউ সিলেকশন, প্রথম যেটা এটা হচ্ছে নিউ সিলেকশন। যখন আপনি নিউ সিলেকশন করবেন তখন এটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনটা কি? আমি এই যে সিলেকশনটা করলাম, আমি যদি আরও সিলেকশন করতে চাই তাহলে আমাকে এই অ্যাড টু সিলেকশনটা অপশনটাকে সিলেক্ট করে নিতে হবে। অথবা আর আপনি যদি এই যে নিউ সিলেকশনে রেখে যদি আবার বাইরে আরেকটু সিলেকশন করতে চান তাহলে সেটা কি হবে, এই সিলেকশনটা চলে যাবে, এই সিলেকশনটা আর থাকবে না। দেখেন আমি এখানে যখন সিলেকশনটা করলাম আমার আগের সিলেকশনটা চলে গেল, তাই না? আগের সিলেকশনটা আবার এটা এখানে আছে, আমি যদি আবার এখানে সিলেকশন করি তখন আবার এটা চলে গেছে। একটা টাইমে আমি দুই জায়গায় সিলেকশন করতে পারবো না যখন আমি নিউ সিলেকশনে থাকব। যখন আমি এইভাবে ধরেন আমি নিউ সিলেকশনে এখান থেকে এইটুক সিলেকশন করলাম, এখন আমার যদি আমার মনে হয় যে আমি এখান থেকে একটা সিলেকশন দরকার আছে আর কি, আমার মাল্টিপল সিলেকশন দরকার আছে, তখন আমি অ্যাড টু সিলেকশনটা সিলেক্ট করে দিব। অ্যাড টু সিলেকশনটা আমি সিলেক্ট করে দেব। এখন আপনি যত ইচ্ছে তত সিলেকশন করেন, কোনো আগেরটা চলে যাবে না। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমার অ্যাড টু সিলেকশনের কাজ। আমি আবার নিউ সিলেকশনে যাচ্ছি। এখন যদি আমার মনে হয় এই যে আমি সিলেকশনটা করলাম কিন্তু এই সিলেকশনের ভিতরে থেকে আমি কোনো একটা জায়গাকে ডিসিলেক্ট করতে চাই, ধরেন আমি এই সিলেকশনটা করলাম মাইনাস করতে চাই আর কি, সোজা কথা মাইনাস করে দিতে চাই, তখন আমি কি করব? আমি এই সিলেকশনটা করলাম, সিলেকশন থেকে আমি এই এইটুক জায়গা আমি মাইনাস করে দিতে চাই, এইটুকু আমার ডিসিলেক্ট অবস্থায় থাকবে, এইটুকু আমার দরকার নেই। তখন আমি এই যে
আমার এখানে যে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন আছে, এই সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশনটাকে আপনি অ্যাক্টিভ করে দেবেন, অথবা এটা ডিলিট বাটন প্রেস করলেও আপনার এই সাবস্ট্রাক্টটা অটোমেটিকলি চলে আসবে। যেমন হচ্ছে আমি এই যে অল্টার বাটনটা প্রেস করলে আপনার এই সাবস্ট্রাক্টটা চলে আসবে, আর আপনি শিফট বাটন প্রেস করলে অটোমেটিকলি আপনার অ্যাড সিলেকশনে চলে যাবে। তো আমি এই সাবস্ট্রাক্ট সিলেকশনে সিলেক্ট করে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হলো, আমার এই যে সিলেকশনটা রয়ে গেল, এই সিলেকশনের ভিতরে আমার আর এই যতটুকু আমি সিলেক্ট করলাম এইটুকু আমার ডিসিলেক্ট অবস্থায় রইল। এখন আপনি দেখেন, কন্ট্রোল জে দেন, দেখেন এই যে আমার এইটুক জায়গা থেকে এইটুক জায়গা মাইনাস হয়ে গেছে, ডিসিলেক্ট অবস্থায় হয়ে গেছে, দেখেছেন? এটাকে বলা হয় কি সাবস্ট্রাক্ট। অনেক সময় হয় না যে আমি ধরেন একটা মানুষের ইমেজ নিয়ে আসলে ভালো হতো, দেখি আমাদের আছে কিনা। আচ্ছা, এটা দিয়ে দেখেন, ধরেন আমার এই নিউ সিলেকশনটা করলাম, এখান থেকে আমি চাই না যে আমার এই জায়গাটুক থাকুক, অথবা আমার এই ল্যাঞ্জাটুক এইটুক থাকুক। তখন আমি এই সাবস্ট্রাক্টে যে এখানে কিন্তু আমি রেক্টেঙ্গুলার আকার ছাড়া আর কোনো শেপ নিতে পারবো না, রেক্টেঙ্গুলারভাবেই আমার সিলেকশনটা হবে। আপনি যে বলবেন যে স্যার আমি এখান থেকে এই যে ঘুরাইয়া নিব, সেটা পারবেন না, কারণ এটা আমার রেক্টেঙ্গুলার সিলেকশনটা। তবে এটা আমি দেখাচ্ছি যে আমার এই রেক্টেঙ্গুলারটা তেমন একটা প্রয়োজন হবে না, কিন্তু আমি এটা দেখাচ্ছি আপনার জাস্ট সিলেকশনটা বোঝানোর জন্য। কারণ এরকমের আমার সব জায়গায় সিলেকশন, সব জায়গায় আমার এই পয়েন্টগুলো থাকবে এবং এইগুলো আছে, আমার এগুলো বুঝতে হবে যে নিউ সিলেকশনটা কি, আবার অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশনটা কি, তারপরে হচ্ছে আবার ইন্টারসেক্টটা কি। আপনি যখন একটা সিলেকশনের ভিতরে সাবস্ট্রাক্ট করবেন, অর্থাৎ মাইনাস করে দিবেন, তখন আমি এই সাবস্ট্রাক্ট সিলেকশন টুলটা দ্বারা মাইনাস করে দিতে পারি। তাতে কি হবে, আমার এই যে সিলেকশন থেকে এই জায়গাটুক মাইনাস হয়ে যাবে। কন্ট্রোল জে এর মাধ্যমে দেখেন হয়ে যাচ্ছে, দেখছেন এই জায়গাটুক আমার মাইনাস হয়ে গেছে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্টটা কি? ইন্টারসেক্টটা হচ্ছে আপনি যখন একটা সিলেকশন করলেন, এই একটা সিলেকশন করলেন, এখন আবার যদি আপনি আর একটা সিলেকশন করেন, তাহলে এই যে আপনার দুইটা মিলে যতটুকু জায়গায় সিলেকশন হয়েছে তো সেটা থাকবে, আর বাকিগুলো সব চলে যাবে। আমরা ওই যে পাথফাইন্ডারে ইন্টারসেক্টটা দেখেছিলাম মনে হচ্ছে, আমার মনে হয়, তাই না? এই ইন্টারসেক্টের মাধ্যমে আর কি দুইটা সিলেকশনের মাঝে যতটুকু আর কি আমার থাকবে সেটুক থাকবে, আর বাকিটুক থাকবে না। ইন্টারসেক্টটা তেমন একটা আমার প্রয়োজন হয় না, আমরা শুধু এখান থেকে এই নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন এবং হচ্ছে সাবস্ট্রাক্ট আর কি মাইনাস যেটা, সেটা শিখব। আপনারা এই সিলেকশনের এইটা একটু দেখেন, রেক্টেঙ্গুলার সিলেকশনটা একটু প্র্যাকটিস করে দেখেন যে পারছেন কিনা। ওকে স্যার। আচ্ছা, আলামিন ভাই আছেন? আপনি কি হিস্টোরির বিষয়টা ক্লিয়ার না? না স্যার, ওই হিস্টোরির বিষয়টা একটু আচ্ছা, আমি ওইটা বলবো, সমস্যা নাই। এখন এইটা একটু দেখেন, হ্যাঁ, সিলেকশনটা একটু দেখেন। ওকে স্যার।
হয়েছে আপনাদের? জি স্যার। আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমার রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এর নিচেই হচ্ছে আবার ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। একই কাজ, একই অপশনগুলো আছে, শুধুমাত্র এখানে এটা আপনার ইলিপস আকারে আর কি সিলেকশনটা হবে। ওকে, ইলিপস আকারে সিলেকশনটা হবে। আমার যদি এরকমের ইলিপস আকারে সিলেকশন দরকার হয় তখন আমি নিতে পারবো। এখানে আমার একটু দেখানোর বিষয় হচ্ছে আপনাদের, সেটা হচ্ছে আর সব কিছু একই, হ্যাঁ? সব কিছু একই। এই যে এখানেও অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট পাবেন। জাস্ট হচ্ছে এখন অনেক সময় হয় কি, আপনার এই সিলেকশনটাকে আমার একটু সরাতে হয়, বড় করতে হয়। তখন আমি আসলে কিভাবে করব এই সিলেকশনটা? যেমন হচ্ছে ধরেন আমি এই সিলেকশনটা এটা নিলাম, হ্যাঁ, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ইলিপসটা একটু উপরে উঠুক, আমার নিচে আর নামবে না, একটু আর কি এটাকে মুভ করাতে চাচ্ছি, এই সিলেকশনটাকে কি চাচ্ছি, মুভ করাতে। তখন আমি অল্টার কিন্তু ছাড়বো না, অল্টার ধরে এবং আমাদের যে স্পেস বাটনটা আছে এটাকে ধরলে আমার এখন এই সিলেকশনটাকে আমি মুভ করাতে পারি। দেখেন আমি এটাকে আমার মুভ করিয়ে জায়গা মতো রাখতে পারি। বুঝতে পেরেছেন? অল্টার এবং হচ্ছে আমার স্পেস, এই দুইটাকে একসাথে আপনি এখন এইভাবে ছেড়ে দেওয়ার পরে যদি আপনি আবার চান এটাকে মুভ করাতে, তাহলে কিন্তু আবার পারবেন না। আমাকে এই সিলেকশনের সময় কাজটা করতে হবে। আবার এটা এই ইসের ক্ষেত্রেও আছে, রেক্টেঙ্গুলার ক্ষেত্রেও আপনি যখন এইভাবে একটা রেক্টেঙ্গুলার নেবেন এবং অল্টার এবং হচ্ছে স্পেস ধরে আমি এই রেক্টেঙ্গুলারটা সিলেকশনটাকে এভাবে মুভ করাতে পারবো। আর এই ইলিপ্টিক্যাল আর রেক্টেঙ্গুলার একই, আমার জাস্ট হচ্ছে আমার সিলেকশনের ধরনটা একটু পার্থক্য। ইলিপ্টিক্যাল হচ্ছে আমার ইলিপস আকারে সিলেকশনটা হবে, আর রেক্টেঙ্গুলারটা হচ্ছে রেক্টেঙ্গুলার আকারে সিলেকশন হবে। বুঝতে পেরেছি? স্যার রেক্টেঙ্গেল তো মানে সরা যাচ্ছে না। সরানো যাচ্ছে না। আপনি আপনি যখন এই রেক্টেঙ্গুলারটা নিচ্ছেন না এরকমের অল্টার এবং শিফট প্রেস করে বা অল্টার প্রেস করে, তখনই আপনাকে অল্টার এবং ব্যাক স্পেস, সরি ব্যাক স্পেস না তো স্পেস আর কি, অল্টার এবং স্পেস প্রেস করে তারপরে নিতে হবে। স্যার আমি ক্রিয়েট করে মানে করে ফেলছি তারপর করা যাবে না না না, তারপর করা যাবে না, ক্রিয়েট করার পরে করা যাবে না। এই সমস্যা হচ্ছে। না, ক্রিয়েট করার আগে যা করার করতে হবে। আপনি এই ইলিপসও ক্রিয়েট করার পরে করতে পারবেন না কিছু, যা করার ওই যে যখন আমি ক্রিয়েট করব তখনই করতে হবে। হ্যাঁ এবার হয়েছে স্যার। হুম। আচ্ছা, আমি মূলত হচ্ছে আপনাদের বেশি করব না, 6:30 পর্যন্ত, আর 15 মিনিট রাখবো আপনাদেরকে, তারপরে হচ্ছে ছেড়ে দিব। আলামিন ভাই আপনি যেটা বুঝেননি, মারুফ ভাই, কাজী ইকবাল ভাই এরা নতুন জয়েন হয়েছে, এদেরকে আরেকটু দেখে, সেটা হচ্ছে ওই সময় হিস্টোরি নিয়ে আলাপ করতেছিলাম। আমাদের ফটোশপে বা ইলাস্ট্রেটর আপনি পাবেন এই যে হিস্টোরি নামে একটা অপশন আছে, হিস্টোরি। ওকে, এই হিস্টোরির কাজ হচ্ছে আমরা যে কাজগুলো করি এগুলো সব সে সেভ করে রাখে। দেখেন আমি এই যে কাজগুলো করেছি সব সেভ করে আছে, তাই না? এখান থেকে এই হিস্টোরি থেকেই মূলত কন্ট্রোল জেটের মাধ্যমে আমি পিছনে যেতে পারি, আবার শিফট কন্ট্রোল জেটের মাধ্যমে সামনে আসতে পারি। এই যে আমি কন্ট্রোল জেট দিচ্ছি, সে আস্তে আস্তে পিছনে যাচ্ছে, দেখছেন? আবার শিফট কন্ট্রোল জেট দিচ্ছি, সে আস্তে আস্তে সামনে আসতেছে, আর কি রিডু আন্ডু যেটা। তো এখানে আমরা এই হিস্টোরিতে অনেকের আর কি বেশি করে দেওয়া থাকে, যে আমার ধরেন 100, 200, 500 এরকমের হিস্টোরি দেওয়া থাকে, যাতে করে আমার এই সব কাজগুলো হিস্টোরিতে জমা হয়, আর এগুলো যে র্যামে ইফেক্ট ফেলে, যার কারণে আমার পিসি স্লো হয় বা সফটওয়্যার স্লো কাজ করে। সেজন্য আপনি হচ্ছে এই এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্সে যাবেন, প্রিফারেন্স থেকে হচ্ছে পারফরমেন্স, এখানে আমার হচ্ছে এই যে হিস্টোরি স্ট্যাটাসের এখানে আপনি 50টার বেশি রাখেন না। আর কারো যদি 8 GB র্যাম থাকে সে হচ্ছে 100 রাখতে পারেন, কিন্তু যার 4 GB র্যাম আমার মতো সে 50-এর বেশি না রাখাটাই ভালো। এটাই আমি বলেছিলাম আপনাদের অনুপস্থিতি আর কি, আপনারা তখন অ্যাটেন্ড হননি। আচ্ছা, এগুলো হচ্ছে আমার রেক্টেঙ্গুলার এবং হচ্ছে ইলিপ্টিক্যাল সিলেকশন।
এখানে আরেকটা সিলেকশন আছে, এটা আমি এটাই দেখাই শেষ করব। এটা হচ্ছে লেসো। আর লেসো টুলের কাজ কি? লেসো টুলের কাজ হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড টুলের মতো। আপনি এই যে এটাকে কিভাবে আপনি সিলেকশন করবেন, আমি একটা কথা বলি, আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সিলেকশন করাটা মাস্ট। ওকে, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আপনাকে সিলেকশন করতে হবে। কিন্তু আমি কিন্তু এখনই কোনো ব্যাকগ্রাউন্ডের কাজ দেখাচ্ছি না, আমি জাস্ট সিলেকশনের কাজ দেখাচ্ছি। হ্যাঁ, সিলেকশন করেই যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড করবেন, তো আমি কিন্তু সিলেকশন করে আপনারা ব্যাকগ্রাউন্ডের দিকে চলে যেতে চাইবেন, যে আমি মনে হয় এখনই ব্যাকগ্রাউন্ডের কাজটা পারবো, ব্যাকগ্রাউন্ডের কাজটা করি। না, সেটা আপনি করবেন না এখনই। আপনারা এই ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে পরে দেখবো যে কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবেন। এখন জাস্ট হচ্ছে টুল, অপশন, এইগুলোর কাজগুলো দেখবো আমরা, ঠিক আছে? তো আমি এই লেসো টুলের মাধ্যমে আমি ফ্রি হ্যান্ডলি সিলেকশনটা করতে পারি। ফ্রি হ্যান্ডলি সিলেকশনটা করতে পারি। যেমন ধরেন আমি এখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে আমি এই যে টানতেছি, দেখছেন? আর আমার পিছনে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। আমি পাখিটাকে এভাবে মাউস কিন্তু ছাড়ছি না, মাউস ধরে আমি পাখিটাকে সিলেকশন করছি। এভাবে সিলেকশন করা অনেক টাফ, বিশেষ করে মাউস ধরা। ওকে, এটা হচ্ছে লেসো টুলের কাজ। যে আপনি ধরেন এখানে একটু সিলেক্ট করা দরকার, সেটা আপনি লেসো টুল দ্বারা এইভাবে করতে পারবেন। কিন্তু পারফেক্টলি হবে না, কিন্তু দেখছেন পারফেক্টলি এইভাবে কোনো একটা অবজেক্টকে যদি আপনি আবার লেসো টুল দ্বারা সিলেকশন করতে চান, সেটা আপনি পারফেক্টলি করতে পারবেন না। কারণ দেখবেন না আপনার হাতটা একটু বেঁকে যাবে, বা হাতটা একটু কাঁপবে, বা মাউস ধরা, এটা তো আসলে সম্ভব না। কিন্তু আমি যেটা দেখাতে চাচ্ছি যে লেসো টুলের মাধ্যমে আপনি ফ্রিলি একটা করতে পারবেন, সিলেকশনটা করতে পারবেন। যে আমি যদি চাই এভাবে সিলেকশন করতে, তো আমি আমার অনুযায়ী ফ্রিলি পারছি। এখানে কিন্তু রেক্টেঙ্গুলারের মতো যে ওই চারকোনা রেক্টেঙ্গুলার আকারেই সিলেকশন করতে হবে, ইলিপ্টিক্যালের মতো ইলিপস আকারেই সিলেকশন করতে হবে, সেটা না। আমার যেভাবে ইচ্ছে আমি সেইভাবে এটাকে সিলেকশনটাকে করতে পারি। এখান থেকে আপনি আবার বাড়াতে পারবেন, কমাতে পারবেন, তাই না? এই আমি একটু সিলেকশন দেওয়া, যদি ধরেন আমার এখানে আরেকটু সিলেকশনটা বাড়াতে হবে, আচ্ছা এইটা একটু দেখাই আমি। এখানে আপনি এই অ্যাড সিলেকশন সাবস্ট্রাক্টটা কীভাবে ব্যবহার করবেন। যেমন ধরেন আমি সিলেকশন করছি, কিন্তু এখানে এইভাবে চলে আসছে, এই যে আমার এখানে মাথাটা কাটা গেছে, তাই না? এখন এটাকে যদি আমার এই সিলেকশনটাকে, তো আর আমি এইভাবে ধরে নিয়ে এখানে নিয়ে যেতে পারবো না, সিলেকশনটাকে মুভ করাতে পারবো না। তো আমি এই জায়গাটুকুকে আবার এক্সট্রাভাবে কীভাবে সিলেক্ট করতে পারি, তো আমি অ্যাড টু সিলেক্টে যাব। এখান থেকে আমি জাস্ট এইটুকুকে ধরবো, ধরে আমি এই যে টুক করে দেবো। দেখেন আমার এই সিলেকশনটা বেড়ে গেছে, তাই না? আবার মনে হলো যে আমার এই সিলেকশনটা বেশি বাইরে চলে গেছে, এটাকে আমার আবার একটু সিলেকশনটা কমাতে হবে। তখন আবার আপনি এই সাবস্ট্রাক্টে যান, সাবস্ট্রাক্ট থেকে এখান থেকে এই যেখানে আপনার যতটুকু জায়গা দরকার, আপনার সিলেকশন যেখানে দরকার সেখানে করে আপনি এখানে এনে ছেড়ে দেন। দেখেন আপনার সিলেকশনটা আবার হয়ে গেছে, কমে গেছে। বুঝতে পেরেছেন? আমার এখানে সিলেকশনটা বেশি বাইরে চলে গেছে, তাই না? আমি যদি চাই, আমি এই সাবস্ট্রাক্টে যেয়ে, আমি কিন্তু এখন দেখেন উপরে সাবস্ট্রাক্টে আছি, তাই না? সাবস্ট্রাক্টে যেয়ে এখান থেকে এইটুক করে দিই, আমার এই সিলেকশনটা এখানে চলে আসছে। আবার যদি মনে হয় এরকমের হয়ে যায় যে আমার সিলেকশনটা ভিতরে চলে গেছে, তখন আবার অ্যাড টু সিলেকশন দ্বারা আমি এই যে এভাবে করে নিতে পারবো। ওকে, এভাবে সিলেকশনটা আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। মনে থাকবে, এটা হচ্ছে লেসো টুলের কাজ।
এটা হচ্ছে লেসো টুলের কাজ, ঠিক আছে। আর এর নিচেই আর একটা টুল আছে, লেসো টুলের নিচে পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলের কাজটা দেখি আমরা। লেসো টুলের মাধ্যমে তো আমি ফ্রি হ্যান্ডলি যেভাবে ইচ্ছে সেভাবে হচ্ছে আমি এটাকে সিলেকশনটা করেছি। হ্যাঁ, আমি কিন্তু সিলেক্ট করছি না, আমি কিন্তু সিলেকশন করছি, আমি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি। আচ্ছা, সেটা দেখানোর আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আমাদের আজকে 38তম ক্লাস, 17, হ্যাঁ আজকে 38তম ক্লাস গেছে। এখানে আছেন মারুফ বিল্লাহ আছেন, আর হচ্ছে সরওয়ার চৌধুরী আছেন, সরওয়ার চৌধুরী, সুমন হোসেন নাই, শিমুল মিয়া, তানজিনিয়া জুলকার নাইন নাই, অন্দিতা দেব আছেন, তারপর হচ্ছে সিয়াম বুয়ান, আব্দুর রহিম, টিটু মিজান, কাজী ইকবাল, সালাউদ্দিন কাজী ইকবাল আছেন, আবু নাইম, শামশেদ আলম নাই, নুরা জান্নাত, ফারজানা জাজিবা, মেহেদি হাসান, মেহেদি হাসান আছেন, মেহেদি হাসান আছিল, তারপরে ইসরাত জাহান নাই, আলামিন আছেন, সাগর মিয়া, রিফাতুল, সামিউল হক, সুমন হাসান, লিটন ফিরোজ আছেন, আর হচ্ছে তসলিমা মুজাম্মেল হক আছেন। স্যার আছি স্যার। হ্যাঁ, এর বাইরে তো আর কেউ নাই। আচ্ছা, তো এখন চলুন আমরা এটা দেখি, পলিগনাল মার্কের টুলটা, লেসো টুলটা, পলিগনাল লেসো টুলটা। এটা দেখেন আমার এটা কিন্তু একটু আবার ঝামেলা করে, খুবই ঝামেলার টুলটা। সেটা হচ্ছে সে এইভাবে স্ট্রেট যাবে, সে কিন্তু স্ট্রেট যায় আর কি, বুঝছেন, এভাবে স্ট্রেট যায় আর কি। আপনার সেটা কার্ভ হবে না, এটা কি হয় না, কার্ভ হয় না, এইভাবে স্ট্রেট যায়। আবার আপনি এটাতে ব্যাক স্পেস দিয়ে যে পিছনে যাবেন অথবা এটাকে যে ডিলিট করবেন সেই উপায়ও নাই। এটাকে ব্যাক স্পেসে যেতে হয় আমাকে ডিলিট করে করে, এই যে ডিলিট করলে আপনি ব্যাকে যাবেন, ডিলিট করলে ব্যাকে যাবেন। যেমন ধরেন আমি লেসো টুলে, ধরেন এইভাবে আমি লেসো টুল করছি, এমন করতেছি, আমি লেসো টুলে যে কোনোভাবে যেতে পারি। এটা মাইনাস আছে, সরি। আচ্ছা, পলিগনটা আগে দেখাই। পলিগন টুলটা আপনাকে কোনো কার্ভ করবে না, ঠিক আছে, কোনো কার্ভ আপনি পারবেন না তাকে এইভাবে আপনাকে। আবার আপনি এই যে দেখেন আমি যে ছুটবো বা এর যে করে ফেলবো, এখন কিন্তু আর পারছি না। আমি এই যে দেখেন আমি কোনোভাবেই তারে ছুটাতে পারছি না, কোনোভাবেই পারছি না। আমাকে তখন ডিলেট প্রেস করতে হবে। ওকে, ডিলেট প্রেস করে আপনি এটা থেকে রেহাই পেতে পারেন। আমি একটু ঝুম করে নিই। আর একটা কাজ মনে রাখবেন, যখনই আমি কোনো সিলেকশনের কাজ করব, এইভাবে যখন আমি পেন টুল দ্বারা তো আমরা সামনে দেখব, তাই না? তো মনে রাখবেন যখনই আমি এইভাবে সিলেকশন কাজ করব, যতটা পারেন আপনি ঝুম করে নেবেন। এটা আমি পেন টুলের সময় বলবো অবশ্য। পলিগনাল টুল এইভাবে আপনার সে স্ট্রেট কাজ করবে। আর তাকে দিয়ে যদি আপনি কার্ভ করাতে চান তখন আপনি কাছাকাছি বারবার ক্লিক করবেন। দেখছেন ছেড়ে দিয়েছে সে, এবার ঝামেলা করে। এটা আপনার মাউস কিন্তু ছাড়বে না।
আপনাকে ওরে দিয়ে পলিগন দিয়ে যদি আপনার হচ্ছে কার্ভ করাতে চান তখন আপনাকে হচ্ছে এইভাবে একটু বারবার ক্লিক করে কার্ভ করাতে পারবেন। ওকে, এতে আবার একটু ঝামেলা হয়ে যায় যে আমার এটা চলে যায়। দেখছেন আমি কিন্তু এখন ব্যাকে গেলেও আগের ওইটা পাবো না, এটা পাবো না এখন। একটু সাবধানে তাই করতে হবে আর কি। যাই হোক, আমি একটু এইভাবে র্যান্ডমলি করি। আর এখানে ব্যাক স্পেস কিন্তু কাজ করবে না আপনাকে, যে আমার এটা ঠিক এই ভিতরে চলে গেল, আমি ব্যাক স্পেস যাই অথবা কন্ট্রোল জেড যাই, যে আমি কন্ট্রোল জেড দ্বারা মনে হয় আবার এখানে চলে আসতে পারবো, সেটা পারবেন না। তখন আপনাকে ডিলেট দিতে হবে, এটা মনে থাকে যেন। ডিলেটের মাধ্যমে আপনি এই করতে পারবেন। এই যে আমি একটু ব্যাকে যাব, একটু ডিলেট। তো এটা হচ্ছে সিলেকশন টুল এগুলো। তো এভাবে আপনি পলিগনেরও সেম, আপনি যদি এখানে অ্যাড দেন তারপরে আপনি এখানে এই ইটা বাড়াতে পারবেন আর কি, সিলেকশনটা বাড়াতে পারবেন। এই যে বাড়লো। আবার যদি সাবস্ট্রাক্ট দেন তাহলে এই সিলেকশনটা কমলো। এটা হচ্ছে পলিগন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিকটা একটু মজার আছে। ম্যাগনেটিকটা কেমন দেখেন, আপনি জাস্ট ওরে কিছু করা লাগবে না, আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট এই একটা ক্লিক করে আপনি সাইড দিয়ে নিয়ে যাবেন, ও অটোমেটিকলি সে আপনার অবজেক্টটাকে ধরে ফেলবে। এই যে আমি কিন্তু কিছু করছি না, দেখছেন সে অটোমেটিকলি অবজেক্টটাকে ধরে ফেলতেছে, অটোমেটিকলি অবজেক্টটাকে সে ধরে ফেলতেছে। একটু ব্যাকে যাই, এটাও ব্যাকে কাজ করবে না, আপনাকে ডিলেট বাটন প্রেস করতে হবে আর কি, সে ম্যাগনেটিক্যালি আর কি ধরে ফেলবে। যখন আমার একটু ঘুরিয়ে দেওয়ার দরকার হয় তখন আমি জাস্ট হচ্ছে তাকে ক্লিক করি। এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল লেসো টুল। তাহলে আমরা এখানে 6টা টুল দেখলাম, এই 5টা টুল দেখলাম সিলেকশনের। এক হচ্ছে রেক্টেঙ্গুলার, আর হচ্ছে লেসো টুলের 3টা, রেক্টেঙ্গুলার 2টা, লেসো টুলের 3টা। আপনারা লেসো টুলের এই 3টা টুলটা একটু দেখেন। এই 3টা টুল শেষ হলেই আমরা আজকে ক্লাস শেষ করব। আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন যে কারো সমস্যা হচ্ছে কিনা। দেখেন যে আমাদের এটা ব্যবহার, এই যে লেসো টুল, তারপরে ম্যাগনেটিক্যাল লেসো টুল, পলিগনাল লেসো টুল, এই 3টা টুল ব্যবহারে কোনো সমস্যা হচ্ছে কিনা। এটা আপনারা ক্লিয়ার হলেই আজকে মতো আর কি এখানেই সমাপ্ত করবো ক্লাস।
আচ্ছা, হয়েছে সবার? কারো সমস্যা আছে কোনো? না স্যার। অঞ্জিতা দেব, আপনার সমস্যা আছে কোনো? আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আজকের মতো আমরা এখানে বিদায় নিই। আগামীকালকে ইনশাল্লাহ, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকালকে ইনশাল্লাহ আমি সময় মতনই উপস্থিত হওয়ার চেষ্টা করব, আর আপনারাও চেষ্টা করবেন। ঠিক আছে, আজকের জন্য আসলে আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার।